আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চাই হারাতে। এই গানটা নিয়ে একটা স্টোরি আছে, ভীষণ একটা কঠিন স্টোরি। চলছে শ্রাবণ মাস, শ্রাবণের মেঘগুলো জড়ো হয়েছে আকাশে, কিন্তু হঠাৎ করেই গানটি যেন সবার মনে মনে ঘুরছে। তার কারণ কি? তার কারণ হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই আমরা বেশ কিছু টপিক নিয়ে কন্ট্রোভার্সি দেখতে পাই, আলোচনা সমালোচনা সব কিছুই কিন্তু দেখতে পাই। ঠিক ব্যতিক্রম কিছু ঘটেনি, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে এই গানটিকে নিয়েও। তো তাই আজকে যে গানটি যিনি গিয়েছিল তার সাথে কথা বলবো এবং তার অনুভূতিটা জানবো যে হঠাৎ করে শ্রাবণের মেঘগুলো জড়ো হয়েছে একত্রে। আমাদের সাথে যুক্ত হয়েছেন মেজবা রহমান। ভাইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে ফোনটা খুললেই শুনতে পাচ্ছি। আপনিও নিশ্চয়ই দেখছেন। কেমন লাগছে? হঠাৎ করে কি মনে হলো যে আমার গানটা হঠাৎ করে? ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়াতে নেই, আচ্ছা, অনেক আচ্ছা। আগে থেকে আমি নেই। মানে আমি এমনি সবসময় একটু দূরেই থাকি সোশ্যাল মিডিয়া থেকে। এনিওয়ে, তো আমাকে একজন ফোন করেছিল কোনো একটা মিডিয়া হাউস থেকে 2-3 দিন আগে রাতের বেলা। তারপর আমাকে যখন বললো, তখন ছিলাম যে আমি এই বিষয়টা আসলে দেখিনি, আমি দেখবো, আমি দেন আমি কিছু হয়তো আমার ইয়েটা প্রকাশ করবো বা অনুভূতি কি সেটা। তার পরের দিন ঠিক আমি আপনার দেখে মতনই কিন্তু আমার অনেক দর্শকও বিষয়টি জানে না কি ঘটেছে গানটি নিয়ে হঠাৎ করে। গানটি তো সবার পছন্দের একটি গান। তো সেই জায়গা থেকে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবো যে সিলেটে একটি ঘটনা ঘটেছেন একটি শিক্ষিকাকে কেন্দ্র করে। তো সেই ঘটনাতে শিক্ষিকার যে সমালোচনার মুখে পড়ছে সেটাকেই প্রতিবাদের ভাষা হিসাবে জবাব দেওয়ার জন্য এই গানটিকে নতুন করে মানুষ অনুপ্রেরণার সাথে ব্যবহার করছেন। বিভিন্ন ছবিতে, বিভিন্ন ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। এবার আপনার কাছে শুনুন। গানটা এটা আমাদের না হয় অন্য কারো হতে পারতো, কাকতালীয়ভাবে এটা হয়েছে এবং যার কারণে হয়তো আজকে আপনাদের সাথে কথা বলছি। এটা আমাদের এইটা তো আসলে 90-তে আমরা 90 দশকে 87 সালে গানটি কম্পোজ গানটা হয়েছিল। রিলিজ হ্যাঁ, করেছিলাম আমরা তারপরে অ্যালবাম। তখনও এটা যথেষ্ট লোকপ্রিয়তা পেয়েছিল। তো আবার নতুন করে প্রায় 36 ইয়ার্স ব্যাক এটা মোরাললেস তো আবার সামনে এসছে। এটা আমাদের, আমি বলবো, একটা বড় প্রাপ্তি। মানুষ এখনও আমাদের গান শুনছে বা নিউ জেনারেশনকে কানেক্ট করছে, এটা একটা আমাদের আগে যারা সবাই তো এই গানটা আগে থেকেই পছন্দ করে। তো আমি অবশ্য এইরকম মানে আমাদের গান ইনসার্ট করে এরকম প্রকৃতির সাথেই করে অনেক হয়েছে, কিন্তু এইবার একটু বিষয়টা নিয়ে একটু, এটা আমি আগেও দেখেছি আমাদের গানগুলোকে হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক করে এরকম প্রকৃতির সাথে মিলেমিশে এভাবে অনেক গান আমি অনেককেই দেখেছি, কিন্তু এইবার কেউ হয়তো একটা খোঁচা দিয়েছে ওখানে বিষয়টা আউটবাস্ট হয়েছে আর কি। মেজবা রহমানকে যদি শুধু সঙ্গীত শিল্পী হিসেবেই দর্শকরা জানে, কিন্তু মেজবা রহমান কিন্তু একজন ফুটবল খেলোয়াড়ও ছিলেন। এক্স্যাক্টলি আমি সেই সাথে একজন ব্যবসায়ীও ছিলেন। তো কিছুদিন আগেই আমরা যদি একটু গানের প্রসঙ্গ থেকে বেরিয়ে আসি, কিছুদিন আগে কিন্তু আমাদের ফুটবল বিশ্বকাপ খেলা হয়েছে। আমি যতটুকু জানি আপনি আর্জেন্টিনা সাপোর্টার। না, আমি আর্জেন্টিনার সাপোর্টার না, আমি বরাবরই ইউরোপীয় ঘরানার আমি ফুটবলটা বেশি পছন্দ করতাম। আমার ফার্স্ট পছন্দ ছিল হলো ইটালি, ওরা কোয়ালিফাই করতে পারে নাই। এরপরে ছিল নেদারল্যান্ড, জার্মান, এগুলো ছিল। কিন্তু মেসির খেলাটা আমার এমনি ব্যক্তিগতভাবে, ওর খেলা আসলে কি বলবো, হ্যাঁ, এটা আসলে অস্বীকার করার উপায় নেই। যারা কেউ যদি বলে যে যে যারা কি বলবো যে মেসি মানে প্লেয়ার না, অনেকে আমি দেখি মন্তব্য দেখি, তো এই যে আমাদের যে ঘটনাটা করে আজকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার, ও কোনো প্লেয়ারই না, ওইটা অমুক ওই মেসি না মাসি, অনেক কথা বলে। কিন্তু আমি আর্জেন্টিনার সাপোর্টার কখনোই ছিলাম না, কিন্তু মেসিকে আমি ওর খেলা মানে অ্যাকচুয়ালি আই চেঞ্জ মাই মাইন্ড। আমি আগে একদমই পছন্দ করতাম না আর্জেন্টিনাকে। আমরা এই দুইটার বাইরে ছিলাম, ব্রাজিল এবং আর্জেন্টিনা, সবসময় দুইটার বাইরে ছিলাম। লাস্ট যেটা ফাইনাল ম্যাচ ছিল, তো সেখানে আমি দেখেছি আপনি বলেছেন যে ওদেরকে কেন রেড কার্ড দেওয়া হলো, ও কেন? আচ্ছা, এটা কি এসছে নাকি? হ্যাঁ, খাইছে আমি এটা তো এমনি বলেছিলাম, অফ এয়ার বলেছিলাম। তো আসলে মানে এটা কি মেসির প্রতি ভালোবাসা থেকেই বলা হয়েছিল নাকি? না, আমার সাথে কেউ এটা নিয়ে আলাপ করেছিল, অনেকে বলছিল তারা ইসের সাপোর্টার না, বলছিল যে এটা ফাইনাল খেলা, অলরেডি একটা ইয়েলো কার্ড অলরেডি পেয়ে গেছে আর কি। আর সেকেন্ড
আমি ওই দিনকে ওই রেড কার্ডটা আমি পুরোপুরিভাবে ওইটা দেখি নাই যে কিভাবে পরের ইয়েলো কার্ডটা যেটা আর কি রেড কার্ড হয়েছে পরে, তো সবাই বলে যে না ওইটা এমন কোনো ফাউল ছিল না যে ওটা রেড কার্ড হতে পারে অথবা ওভারলুক করতে পারে, তো যেহেতু একটা ফাইনাল খেলা, টান টান উত্তেজনা, একটা একদম পুরো একজনকে একদম পুরা করে চলে আসে আর কি, ডাউনে চলে আসে আর কি। 65 মিনিটস মানে 120 মিনিট খেলা হচ্ছে, তার চেয়ে বেশি টাইমটাই তারা 10 জন নিয়ে খেলেছে। এটা তাছাড়া সেদিনকে আর্জেন্টিনার খেলা ভালো ছিল না, সত্যি কথা। এটা আমি মেসিকে সাপোর্ট করতাম অন্য কারণে, যে ও একটা ভালো প্লেয়ার, ও একটা অমরত্ব লাভ করবে পরপর 2টো বিশ্বকাপ, দ্যাটস দ্য রিজন, এছাড়া অন্য কিছু না। আমি আর্জেন্টিনার সাপোর্টার না। ওকে, খেলাধুলার প্রসঙ্গ তো শেষ হবে না, আমরা আবারও যদি একটু গানের প্রসঙ্গে ফিরে আসি। আমরা জানি বালাম ভাইয়ের সাথেই আপনার কাজের যে শুরুটা ছিল, ডিফারেন্ট টাচ আপনার যে ব্র্যান্ডটা ছিল। হ্যাঁ, তো ওখানকার জার্নিটা সম্পর্কে একটু দর্শকদের সাথে। ডিফারেন্ট আছে ব্যান্ডের সাথে, অ্যাকচুয়ালি আমাদের সাথে বেশি সংযোগটা ছিল অন্য একটা ব্যান্ড, সেটা হলো উইনিং ব্যান্ড। ওদের সাথে আমাদের একটা কি বলবো, একটা গভীর সম্পর্ক ছিল, এবং আমাদের যে অ্যালবামটা ফার্স্ট যখন বের হলো, তাদের একটা টেকনিক্যাল সাপোর্ট আমরা যেটা পেয়েছি, না হলে হয়তো আমাদের অ্যালবামটা বের হতো না। এই জন্য সবসময় আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, বিশেষ করে শেলি ভাই, উনি ছিলেন কি পার্সন, এরপরে চন্দন, তারপরে রঞ্জন ভাই, বিপ্লব, তাদের কথা সবসময় মনে করি আমরা, এটা সবসময় বলিও, এটা সব জায়গায়। এর পাশাপাশি যদি একটু জানতে চাই যে আপনার গান হঠাৎ করে 90 দশক থেকে শুরু করে এই 2026-এর যারা জেনজি জেনারেশন তারা পছন্দ করছে, এটা কি ভেবেছিলেন যে জেনজিরাও আমার গান পছন্দ করবে? না, সত্যি কথা যেটা, আমরা কিন্তু স্টেজ পারফর্ম করছি বিভিন্ন জায়গায়, দেশে এবং বিদেশে। এই গানটা যখন করি আমরা দেখেছি যে ইয়াং জেনারেশনকেও আমরা কানেক্ট করতে পারি, এবং এটা আমাদের, বললাম না, এটা আমাদের 2-1টা গান আমরা মনে হয় সময়কে অতিক্রম করতে পেরেছে, বিষয়টা এরকম মনে হয়। যেহেতু সময়কে অতিক্রম করতে পেরেছেন বলছেন, আমরা একটু যদি শুনতাম শ্রাবণের তাই না, আমি আমাকে বললে গিটারটা নিয়ে আসতাম। এনিওয়ে, চেষ্টা করি, আমরা একটু গানটা শুনি। শিওর দেখি। কবিতার বই সবে খুলেছি, ইমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসী হেনা দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চায় হারাতে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে, শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে একটু জানতে চাই, গানটা যেহেতু আপনার গান তো অবশ্যই বেশ কিছু গান দর্শকদের এখনো হৃদয়ে আছে, সেই সাথে নতুন কোনো গান দর্শকদের জন্য আসতে চলেছে কিনা? নতুন গান করছি, এবং আমি খুব প্রেশার ফিল করছি এই জন্য যে সবাই আমাকে ধরেছে যে নতুন গান কবে আসতেছে। অলরেডি আমার মনে হয় এই ঘটনাচক্রে অনেকগুলো মানে ইন্টারভিউতে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি। আমার মনে খুবই শীঘ্রই করে ফেলব। অডিওগুলো মোটামুটি হয়েছে, একটা এখন তো ভিজুয়াল একটা বিষয় আছে আর কি এখানে, তো ওইটার জন্য একটু কী বলবো, একটু লেজি ভাব আছে নিজের মধ্যে, যে করব করে করা হয়ে ওঠেনি, তবে এখন করে ফেলবো আর কি। যেহেতু বলছেন নতুন গান করছেন, এটা আসলে কোন ব্যান্ডের সাথে কানেক্টেড হয়ে করছেন? যদি আমাদের ব্যান্ডের সাথে ডিফারেন্ট টাচের সাথে, যেহেতু যে আমরা জানি যে আপনি ব্যবসার সাথে কানেক্টেড আছেন, খুলনায় ছিলেন বেশ লম্বা সময়, কেন গানটা নিয়ে কেন থাকতেন না? গানটা নিয়ে থাকা হয়নি কেন, আমি ছিলাম বাবার বড় ছেলে, তা আমার ফ্যামিলি বিজনেস ছিল। আব্বা হঠাৎ করে মানে উনি প্রয়াত হন, এক্সপায়ার করেন, তখন আমাকে খুলনায় ব্যাক করতে হয়েছিল। এবং সত্যি কথা যেটা, যে অন্যান্য দেশে কিন্তু আমরা দেখেছি যে একটা দেশে বিভিন্ন জায়গায় এই কালচারাল মুভমেন্টগুলো চলে, পার্শ্ববর্তী দেশে যে কোনো জায়গায় আপনি দেখেন, যে এই বোম্বেতে হোক, এই ক্যালকাটা হোক, বা অন্যান্য সাউথে হোক, সব জায়গায় কিন্তু একটা অ্যাক্টিভিটিস কিন্তু মানে সমান্তরালভাবে চলে। ইভেন পাকিস্তানেও আমি দেখেছি, ওখানে করাচিতেও একটা মুভমেন্ট চলছে, কালচারাল মুভমেন্ট, আবার লাহোরে হচ্ছে,
এগুলো হচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সব কিছু মনে হয় ঢাকা কেন্দ্রিক আর কি। ঢাকায় যদি না থাকা হয় তো এই অ্যাক্টিভিটিসগুলো ওখান থেকে আমার মনে হয় একটু দূরে সরে যাওয়ার মতো অবস্থা। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের দেশে যে বাকি 64টি জেলায় হ্যাঁ, আছে হ্যাঁ। সবাই কিন্তু পিছিয়ে আছে ঢাকার থেকে। হ্যাঁ, নিশ্চয়ই। কারণ সবই তো দেখলাম তো সবাই একই জায়গার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এত ডেনসিটি ওয়ার্ল্ডের মধ্যে আমার মনে হয় আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। মানে একটা ক্যাপিটাল সিটিতে এত মানুষ। হ্যাঁ, এটা আবার অন্য দিকে চলে যাচ্ছি, ডিসেন্ট্রালাইজ করা উচিত। একটু মানে বিভিন্ন সব জায়গায় হুম, আমাদের কাজের সুবিধাটা হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকে কাজ করার সুযোগ করে না, দেওয়াটা আমি তো আমরা চাই যে খুলনাতে বা চিটাগাংয়ে বা বরিশালে একটা আলাদা একটা ওখানেও কিছু টিভি চ্যানেল হোক ওখানে ওখানে একটা কালচারাল একটা মুভমেন্ট ওখান থেকে শুরু হোক। হলে তো মানুষ এত দূরেই এখন তো অনলাইন সিস্টেম, তাই না? এখন অনলাইনে যে কোনো জায়গা থেকে কিছু করলে এই যে সিলেটে কি ঘটেছে সারা বিশ্ব বিশ্ব, বা বাংলাদেশ হ্যাঁ। জানে। তো সেই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে আমার কাছে এই তথ্য আছে, আপনি যেহেতু আমরা বলছিলাম গিটারটি নেই, তো গিটার নিয়ে একটা ছোট্ট স্টোরি আছে যে গিটারটি আপনার বড় বোনের হাজবেন্ড আপনাকে কিনে দিয়েছিল হ্যাঁ, প্রথম। বড় বোন, হ্যাঁ। কেন কি ফ্যামিলি সবাই জানতো যে আপনি গানটা নিয়ে থাকতে চান বা গান গান নিয়ে আপনার একটা ভালো না, এগুলো আইডেন্টিটি ছিল? না, তাহলে আমার তো গানের কোনো ছিল না। গানের আমার কোনো ন্যাক ছিল না। আমার ন্যাক ছিল আমি ফুটবলার হব, মানে খেলবো, এবং আমি মডার্ন ক্লাবে জয়েন করেছিলাম বলতে কি আমাকে ওই মডার্ন ক্লাবের একজন ঊর্ধ্বতন একজন উনি আমাকে আমার খেলা দেখে আমাকে জোর করে নিয়ে গেল ওখানে, যে তুমি চলো, তোমাকে মডার্ন ক্লাবে জয়েন করতে হবে। তা আমি গেলাম, তো ওখানে সব ওই সময়কার তারকা প্লেয়ার, আমি তো ভীষণ এক্সাইটেড দেখে তাদেরকে। তারা বললো ঠিক আছে, মানে যিনি নিয়ে গেল উনি কামাল আহমেদ নাম আর কি। উনি বললো যে ও খুবই ভালো প্লেয়ার, আমি ওর খেলা দেখে ওকে আমি তুলে নিয়ে আসছি। তাহলে ঠিক আছে, তাহলে ও আমাদের জয়েন করুক, ওই ওদের ক্যাম্পে অথবা ওদের টেন্টে থাকতে হবে ওখানে। তো ওই সময় আমি ম্যাট্রিক জাস্ট পরীক্ষা দিয়েছি, 2-3 মাস পরে হয়তো রেজাল্ট দিবে আর কি। তো এখন আমি যখন ফিরে গেলাম খুব এক্সাইটেড, একটা বিশাল এত বড় একটা দেশের একটা নামি দামি ঐতিহ্যবাহী টিম, সেখানে খেলতে পারবো। আমি বাসায় যে যখন এই বিষয়টা বললাম, তখন আমার আব্বা এত ফায়ার হয়ে গেল আমার পরে, যে স্কুল শেষ করতে পারলাম না এখন পর্যন্ত, এই সামনে কলেজে উঠবা কি উঠবো না জানি না কী অবস্থা, পড়াশোনা তো ঠিকমতো করো না, আর এখনই তুমি ওই টেন্টে থাকবো খেলাধুলার জন্য। আসলে আগের এনভায়রনমেন্টটা তো অন্যরকম ছিল আর কি। এখন যদিও অনেক অনেক বিষয়গুলো এখন মানুষকে এনকারেজ করে বা করে, তো সেই সময়টা আমার খুব মানে আশাহত হই। আর যাক, পরে দেখলাম যখন কলেজে উঠি এটা কিছু করি, বন্ধু বান্ধব দেখি সবাই কম বেশি করছে, তো এই আমাকে এক বন্ধু একদিন বলল যে আমি তো গিটার শিখি, যাবি একদিন আমার সাথে? বললাম চল যাই, একটু নতুন জিনিস দেখে আসি। তা ও শিখলো বেচারা, আমাকে নিয়ে গেল। আমার এত ভালো লাগলো গিটারের যে টুংটাং সাউন্ড আর কি, এত সুদিং সাউন্ডটা আমার এত আমাকে অ্যাট্রাক্ট করলো। তার এমনি ওই একটা ন্যাচারাল, আমি বললাম আমার কিন্তু কোনো ছিল না, মানে ওই গানের হাতে খড়ি বা কোথাও বা আমি ছোটবেলা থেকেও একদম গুনগুন না, করে গান করা হতো না, না? ওইটা হয়তো করেছি ওই বাথরুম সিঙ্গার বা হয়তো রুমে রুমে এটা করেছি কি আমার শুনে শুনে। দর্শকরা মানবে যে মেজর রহমান বলছেন যে তিনি না, বাথরুম সিঙ্গার আমার কোনো ছিলেন? শিক্ষক ছিল না, কিছুই ছিল না আমার। হ্যাঁ, তারপরে আমি যখন ওইটা তখন আমি বড় বোনকে একটা গিটার কেনার দরকার, বলে একটা গিটার লাগবে তো কিছু করতে গেলে। তখন আমি ঢাকায়, আমার বোন ছিল, তা দুলাভাই আমাকে নিয়ে এলিফ্যান্ট রোড থেকে একটা গিটার কিনে দিল। তারপর ওটা নিয়ে গেলাম, নিয়ে আর বিপদ, আবার কি বলে, কারণ আব্বা খেলাধুলাটা তাও একটু একটু কিছুটা করে, কিন্তু ওইটা আরো আরো বাজে অবস্থা, মানে ইয়াটা তাহলে বলতে ব্র্যান্ড গেলে ট্যান্ড এগুলা। খুব রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে। হ্যাঁ, হ্যাঁ, ভীষণ ভীষণ, আমরা ভীষণ রেস্ট্রিক্টেড, আমরা খুব ভয় পেতাম আব্বাকে। তারপরে এখন মানে তারপরে যখন আপনার গানটা দর্শক ওই 90s এর সময় পছন্দ করলো, তারপরে আব্বার রিয়াকশন কি ছিল? উনি তাও খুব একটা জানতো না আর কি, জানতো না। এখন ওই হয়তো তাকে হয়তো বলতো, একটা বিজনেস সেন্টারে হয়তো গিয়ে, আপনার ছেলে তো ভালো গান টান করে টিভিতে, কী বলে, আমার আম্মাকে এসে জিজ্ঞেস করে আমাদের ও নাকি টিভিতে গান টান করছে এই সেই। তো একদিন আমার বাসায় একটা ফোন আসছে আমাকে একটা প্রোগ্রামের জন্য, তো আমি ঢাকায় থাকতাম ম্যাক্সিমাম টাইম, তো যখন ওইখানে খুলনায় গিয়েছি কেউ হয়তো ওই নাম্বারটা দিয়েছে। তা আব্বা আবার ওই একটা প্যারালাল নাম্বার ছিল, একটা ছিল ড্রয়িং রুমে আর একটা ছিল আব্বার রুমে ছিল একটা। তা আমি ওই ফোন ধরেছি, তা পাশ থেকে আব্বাও ধরছে ওখান থেকে আর কি। তা আমি হয়তো বলছি যে অবস্থা, হ্যাঁ আমি যেতে পারি, আমার রেমুনারেশন এত, আমাকে একটা প্লেনের টিকিট করে দিতে হবে এই সেই, এগুলো বলছি আর কি। তা
তো বলছিল যে ও কী করে এমন, মানে ওই সময় জানে না, সরি, ও কী করে এমন যে একেবারে ওকে আবার 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 ডিমান্ড করতেছে যে এইটা দিতে হবে, আবার ওইটা দিতে হবে, এইটা প্রোভাইড করতে হবে। তখন আম্মাকে জিজ্ঞেস করছে যে ও আমাকে কে যেন বলতেছিল এরকম, তা আমি তো বেশি একটা গুরুত্ব দিইনি, ও তো করে টরে টুকটাক গান টান করে, হয়তো গলা টলা ভালো এই জন্য। তারপরে আর কি এই বিষয়টা আব্বা জানতে পারলো আর কি। তারপরে কি বলেছিল, গানটাই করো হ্যাঁ নাকি তখন ব্যবসা? তখন বলেছিল যে এই ওইগুলো ওখানে গেছে, হচ্ছে তো বেটার ছিল ওই ফুটবল খেলাটাই তো ভালো ছিল, এটা বলে। ওইটা তো একটা ফিজিক্যাল মুভমেন্ট থাকে, একটা মানুষ এটা ওই সময় সে ওইটার মর্ম বুঝতে পারলো। আর যারা এই যে ব্যান্ড ফ্যান্ড করে, এগুলো করে টরে, এগুলো শুনছি, এগুলো ছেলেবেলে ড্রাগ অ্যাডিক্ট হয়, এটা সেটা হয়, এগুলো আমাকে, এবং ঘটনা কিন্তু মিথ্যা বলে না কিছু। কিন্তু আমরা যখন এই 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 জগতে এসেছি, আমার তো কিছু ব্যান্ড মেম্বার ছিল, যারা তো জীবন চলে গেছে, তাদের জীবনও চলে গেছে, এরকম দু একজন আমার 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 খুব কাছের যারা ছিল। তবে আমি এই কী বলবো, আমার পরিবার থেকে এই একটা বিষয় আমি পেয়েছি যে আমি ভীষণ, আমার নিজের উইল পাওয়ার খুব ছিল, যে কখন আমি সিগারেট পর্যন্ত, আমি অনেক সুযোগ ছিল, মানে আমি ছোট ছোট গল্প বলি, এগুলো হয়তো এখানে বলা হয়নি। আমি ফরিদপুরে বা রাজশাহীতে আমি শো করতে গেলাম, তখন আমার জন্য একজন নিয়ে আসছে যে ভাইয়া আপনার জন্য আমি জাপান থেকে আসছি, একদম খুব সুন্দর কিছু নিয়ে আসছি আপনার জন্য। আমি এটা কী, তো বলে এটা তো এই যেটাই ও বললো আর কি। আমি না না ভাই, আমি এটা তো এটার সাথে আমি অভ্যস্ত না। তখন বললো যে, আমি ছিলাম যে আমাদের দু একজন, ও এইদিকে আবার আমার বন্ধু বান্ধব যারা ছিল আমার সাথে বাজায়, ওরা বললো যে আরে তুমি খাও না, তাই কি আছে, আমাদের দিকে একটু পাঠাও, সবাই তুমি গান গাও বলে তোমার দিকে আসে, সবাই আমাদের দিকে পাঠাও। তা আমি অবশ্য বলতাম, অনেক বলে না ভাই এটা খুব একটা দামি জিনিস আমি নিয়ে আসছি বিদেশ থেকে, এটা অন্য কাউকে দেওয়া যাবে না। ও নিজে চলে গেল, আমি খাইনি, নিয়ে চলে গেল আর কি। আচ্ছা, তারপরে ব্যাক টু ব্যাক কি ব্যবসাতেই ছিলেন নাকি হ্যাঁ গানের? ব্যবসাতেই ছিলাম অনেক দিন, তারপরে তো আবার ব্যাক করলাম, মানে ঢাকাতে একটু স্থিতিশীল হলাম। আর তারপরে আবার মোটামুটিভাবে ওই দেশে বিদেশে আবার আবার শুরু হলো, এর ভিতর কিছু চ্যানেল চলে আসলো। আগে তো বিটিভি ছিল শুধু, তারা আবার ডাক শুরু করলো আবার, আমার মনে হয় এরপর আমাকে জোর করেই নিয়ে আসলো, বিষয়টা এরকম। আমার মনে হয় প্রথম ওদের কথা মনে করতে হয় যে 21 টিভি এবং দেশ টিভি, ওরাই আমার সাথে যোগাযোগ করলো এবং একটু গান গাইতে হবে। আমি বললাম ভাই আমি তো অনেকদিন প্র্যাকটিস করি না, কোনো অসুবিধা নেই, আপনি যেভাবে আসতে হবে আপনাকে। এই যে মানে একটা দুটো করলাম, তখন আবার সব মানে চ্যানেল থেকে আবার শুরু হলো আর কি। আমাদের ব্যান্ডের ওরা বলছিল না এত সকালে যাবো, একটু আগে ইটি হয়ে নেই, আর একটু ঠিকঠাক হয়ে নেই বলছিল, কিন্তু আমি না চলো যাই, ড্রাইভ দিয়ে একটা যাওয়া হবে, ভুল ত্রুটি যা হবে, একটু প্রথমে একটু শেকি শেকি ভাবছিল, তারপরে আবার ফ্রি হয়ে গেলাম আবার। যেহেতু গান করার কথাই বলছেন, বর্তমানে বাংলাদেশে কিন্তু বেশ কিছু কনসার্ট হচ্ছে ইতিমধ্যে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? না এই কনসার্ট হলে তো অবশ্যই ভালোভাবে দেখি, এটা তো ইতিবাচক একটা বিষয়, তাই না? এখন আমরাও তো বেশ কিছু, এই বিশেষ করে এই মুভমেন্টটা 5 তারিখের পরে আমরা অনেক শো করলাম আর কি, অনেক শো করেছি, বড় বড় শো। আর এই ইদানিং আমার একটু কম চলছে, আমি তো দেখছি এটা একটু কম হচ্ছে, তো একটু প্রোগ্রাম কম আমার হচ্ছে, আমরা যতটুকু জানি যে দেশের মানে সিচুয়েশনের কারণে অনেক শো হ্যাঁ বাতিল সেটা, করা হ্যাঁ হচ্ছে, হ্যাঁ সেটা হতে পারে, অনেক হ্যাঁ। শো আবার হয়েছেও ইতিমধ্যেই। তো আমরা আপনার কবে কোন শো দেখবো বা আমার দর্শকরা দেখবো? ও আমরা সেটা যে কোনো সময় হতে পারে, আমাদের শো হবে, তখন যদি কেউ দেখতে চায় আমি ইনভাইট করতে পারি, কেউ যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করে। আর যদি টিভিতে হয় তাহলে তো সবাই দেখবে আর কি। কনসার্টের শোতে তো শুনবেই, আপনার কাছ থেকে যে একটি গান শুনেই আমার দর্শকরা ও খুশি আচ্ছা হবে আচ্ছা, এখানে তাই? এটিও কিন্তু নয়। মন কি যে চায় বলো, আচ্ছা যদি এই আচ্ছা, গানটা একটু তাই না? আমার দর্শকদেরকে শোনাতেন। কাছে এসে পাশে বসে কথা বলে যে, এমন বলে সে আমারে ভালোবেসেছে, চোখে চোখে চোখ রেখে কথা বলেছি, বোঝাতে পারিনি তারে ভালোবেসেছি, কি করে যায় সে বলা আমি আজও শিখিনি, মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, মন সে তো বাধা পড়ে না, কি জানি কেন জানি না, মন কি যে চায় বলো।
অসাধারণ। এবার একটু আমি এই মন কি যে চায় বলো থেকে আমার মাথায় হঠাৎ করে আসলো, যেহেতু শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, আবার মন কি যে চাবে, দুটোই কিন্তু মনে হয় যে একটু ভালোবাসার গান, প্রেমের গান। তো না, শ্রাবণের মেঘ পুরো প্রকৃতি নির্ভর। তারপরে ওই যে যেহেতু একটা বৃষ্টি মানেই একটা হ্যাঁ, ভালোবাসা, হ্যাঁ, তো নিঃসন্দেহে। সেই জায়গা থেকে মানে যখন গানটি লিখেছিলেন বা গেয়েছিলেন কোন নারীকে উদ্দেশ্য করে না, কিনা? এটা গানটার কথা এবং সুর হলো আমরা একই ব্যাচের, আমার বন্ধু আশরাফ বাবু, ও লিখেছিল এবং ওর কাছ থেকে যেটা শোনা, ও কোনো একটা শ্রাবণের দিনে ওর মাথার মধ্যে মানে খুব অল্প সময়ের মধ্যে গানটা করেছে। তবে আমি ওকে খুব একটা মানে কি বলবো, এটা ওকে ক্রেডিট দিই এই জন্য, ওরও কিন্তু আমার মতো অবস্থা, কোনো অক্ষর জ্ঞানহীন, মানে গানের জগতের ওর কোনো কোনো ওর সাথে সম্পর্ক নাই, ন্যাচারাল একটা বিষয়, মানে ন্যাচারাল ট্যালেন্ট আর কি। এবং তার না জানে মানে কি বলে এই হারমোনিয়াম বাজাতে, না জানে গিটার, আমি তো একটু গিটার প্লে করতে পারতাম, শিখছি পরে, কিন্তু ও কিছুই জানে না, না জানে ড্রামস প্লে করতে, দেখলাম তাল লয় সব কিছু। এটা একটা খুব অবাক ব্যাপার, মানে এটা আর কি যেটা বলে ন্যাচারাল ট্যালেন্ট যেটা বলে আর কি, এটাই আর কি, ওইটা ও আরও ভালো বলতে পারবে আর কি বিষয়টা। আর পরের গানটি এই যে মন কি যে চায় যেটি শুনলাম, হ্যাঁ, এই এটা গানটা, হ্যাঁ, এটা কি কোনো মানে কোনো প্রেমে পড়ে গিয়ে কি গাওয়া হয়েছে? এই গানটা হলো ওই হায়দার ভাই, মানে উনিও মাঝে মধ্যে উনিও গানটা করে আর দেখি। হায়দার ভাই মানে যে গান গান করে হায়দার ভাই, এটা ওনার লেখা সুর, লেখা কথা ও সুর। তো উনিও এই গানটা আমরা অ্যালবামে করি আর কি। তো এই গানটা নিয়ে একটা স্টোরি আছে, ভীষণ একটা কঠিন স্টোরি। এটা আজকে হয়তো যদি না শুনতে চান তাহলে আরেকদিন শোনাবো। না না না, আমি অবশ্যই শুনতে চাই, আমার আচ্ছা, এটা দর্শকরা এটা শুনতে হয়েছে চায়। কি, এই বললাম না উইনিং ব্যান্ড ছিল একটা, ওরা আমাদেরকে এই গানটা মানে গিফট করে। যা আমি তাহলে এত সুন্দর একটা গান আমাদেরকে কেন দিচ্ছেন জিজ্ঞেস করলাম। তখন বললো যে আমরা তো পরে অ্যালবাম বের করব, তোমরা যদি করতে চাও একটা ভালো গান, তোমাদের কাছে ভালো লাগছে নিতে পারো। তা আমরা তো সাথে সাথেই আমরা ওটা লুফে নিলাম আর কি। এখন আমাদের সব রেকর্ডিং হয়ে গেছে, প্রচ্ছদ সব কিছু হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে আর কি, মানে জাস্ট হবে আর কি, মানে যে কোনো দিন রিলিজ হবে। হঠাৎ করে কোম্পানি থেকে আমাকে ফোন করেছে যে খুব দ্রুত একটু আসেন, খুব জরুরি কথা আছে। বলে কী ব্যাপার? আমার তো এই অ্যালবাম বেরোতে দিচ্ছে না। বলে কেন? আমার এই অফিসে প্রায় মাস্তান টাস্তান বন্দুক টন্দুক নিয়ে চলে আসছে, বলতেছে যে এই অ্যালবাম বের করা যাবে না। এই গানের কেন? জন্য? এই গানের জন্য। বলে কী সমস্যা? বলে এই গানটা তো আমাদের গান, মানে ওইটা আর একটা ব্যান্ড, চাইম একটা ব্যান্ড ছিল আর কি তখন। বলে এটা তো আমাদের গান। তখন আমি তো বললাম যে এই ভাই কী সমস্যা? আমি আবার উইনিংকে বললাম ঘটনাটা কি, আমার অ্যালবাম বেরোতে পারছে না, আপনারা আমার দিলেন, এখানে তো এই অবস্থা। ওরা আবার কী করলো, তখন হায়দার ভাই যার নিজের লেখা সুর, উনি আমাদেরকে স্ট্যাম্পে একদম লিখিতভাবে যখন দিয়ে দেয়, তখন আমরা আবার ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে বসে একটা হলো, মানে বসাবসি হলো। তখন আমরা ক্লেম করলাম, দেখেন এই হলো আমাদের যার মূল মালিক আমাদেরকে গানটা দিয়েছে। এরপরে আর তখন বলে দেখো, মানে ওই ওদের যে ব্যান্ড লিডার ছিল, সে বললো আমাকে মেজবা তোমাদের তো অনেক সুন্দর সুন্দর গান আছে, এটা দিয়ে দাও। এটা দিয়ে দাও। আর ওরা আবার বলছে যে না এটা দেওয়া যাবে না, ওদের সাথে ওদের কোনো একটা কনফ্লিক্ট ছিল আর কি, মানে ওই ব্যান্ডের সাথে একটা ঝামেলা ছিল। তারা আমরা হয়েছে কি, আমরা আবার একটা কারণে কি আমরা ওদিকে সব কিছু করে ফেলেছি, একটা আবার নতুন করে গান করা, টাকা পয়সার ব্যাপার, সবকিছু মিলিয়ে আমরা প্রচ্ছদ হয়ে গেছে, সব লেখা টেখা হয়ে গেছে আর কি। তা আমরাও ওইটা আর কি রাজি হয়নি। যাক পরে ঝামেলাটা মুক্ত হলো আর কি, এটি আর কি ঘটনা আর কি। এটা কিন্তু দর্শকরা শুনে একটু অবাকই হবে যে গানটি নিয়ে এরকম একটা টানা পড়ে চলেছিল। আচ্ছা, বর্তমান সময়ে তো শুনলাম যে নতুন গান আসতে চলেছে, সেই গানটি কি কম্পোজিশন হয়েছে কিনা, সুর লেখা হয়েছে কিনা? হ্যাঁ, কম্পোজিশন হয়েছে। যদি আমরা এইটার আমাদের আজকে শোয়ের মাধ্যমে যদি একটু নতুন গানটা শুনতাম। নতুন গান না আজকে? আচ্ছা, একটা গান আছে, ওইটা আর কি আমরা সাধারণত যে প্রোগ্রামগুলো করি, এটা হলো রিইউনিয়নের প্রোগ্রাম, কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এগুলোই বেশি হয় আমাদের। তখন আমার বেটার হাফ মিসেস আর কি, ও বললো যে আপনি এর উপর একটা গান করতে পারেন। তো আমি ওই মোটামুটি একটা ভালো একটা আইডিয়া দেওয়াতে আমি খুব দ্রুত, মানে ওই দিনই আর কি প্রায় ঘন্টা 2 সময় নিলাম। তখন ওকে শোনালাম, ও বললো যে খুব ভালো হয়েছে আর কি। তারপর আমি আমার ব্যান্ডের সাথে যখন এটা কম্পোজ করে যখন গাইলাম, তখন সবাই খুব উচ্ছ্বসিত গানটা নিয়ে। তো এটা একটু দেখি ট্রাই করি আর কি গানটা। আমরা করেছি 2-একটা ওই
টিভি চ্যানেলে আমরা এই গানগুলো করেছি, কিন্তু এখনো রেডি হয়নি হুম হুম সবকিছু। হুম, তো একটু যদি শুনতাম। জীবনের নানা ব্যস্ততায় সময়গুলো হারিয়ে যায়, ফেলে আসা সেই দিনগুলো কেন বারবার ফিরে তাকায়। চলো খুঁজে নেই আবার সেদিন অনুভবে, বন্ধু আবার কবে দেখা হবে, বন্ধু আবার কবে দেখা হবে। অসাধারণ, অবশ্যই বন্ধুর Thank সাথে you. দেখা হবে। এভাবেই গল্প করতে থাকলে গল্প হয়তো শেষ হবে না। আজকের জন্য আমি তো এখানেই বিদায় নিব, কিন্তু তার আগে আমার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান বর্তমান সোশ্যাল মিডিয়ায় যে বিষয়টি আপনার আচ্ছা, চোখে আচ্ছা। পড়েছে, এই বিষয়টি নিয়ে, এছাড়াও আপনার নতুন গান নিয়ে কি বলতে চান আমার দর্শকদেরকে? হ্যাঁ, দর্শকদের বলতে চাই আমরা খুব শীঘ্রই কিছু গান নিয়ে আসছি আপনাদের সামনে। আমাদের অডিও কমপ্লিট, জাস্ট ভিডিওগুলো ওই কাজটা হয়ে গেলে আমাদের প্ল্যাটফর্মে আমরা ওটা লঞ্চ করব, এটাই। আর আমাদের সাথে থাকুন, মানে এটাই চার। আর এই অনলাইনে যে বিষয়টা নিয়ে বলছিল, সেটা হলো যে আমি মাঝে মধ্যে ভাবি যে একদম সুস্থ, একদম নির্মল সুস্থ কন্টেন্ট, সেখানেও মানুষ কেন নেতিবাচক বা বিব্রতকর কিছু বিষয়ে মানে মানে করে কেন, এই নেগেটিভ ইয়েগুলো নেগেটিভিটি ছড়ায় কেন, এটা নিয়ে আসলে আমাদের একটা ওপেন ডায়ালগ হওয়া উচিত। একদম কি বলো, সরকারি বেসরকারি জনগণ সবাই মিলে যে এই মনস্তাত্ত্বিক বিষয়গুলো বের করা উচিত, বের করে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা উচিত। যে তুমি একটু মানুষকে একটা খোঁচা দিয়ে বা একটা বাজে কথা বলে, নোংরা কথা বলে তুমি কি সুখটা পাও, তুমি কি সুখ, দেখা গেল ও খুব আহত হচ্ছে, ও খুব কষ্ট পাচ্ছে, অথচ সেইখানে এমন কিছু নাই যে সেখানে এইটা বলার তোমার উচিত বা কথা। এটা নিয়ে আমার মনে হয় একটু কাজ করা উচিত। এই যার কারণে মানুষ এই কেমন যেন একটা সাইকো হয়ে যাচ্ছে মানুষ। হ্যাঁ, একদম একদম এটাই আর একদম। কি। এটাই। আহ, তো এই ছিল দর্শক, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরও বিশেষ বিশেষ খবর যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, এগুলোর তথ্য জানতে চোখ রাখুন ৭১ টেলিভিশনের পর্দায়।